প্রেসিডেন্ট পদের দৌড়ে দুয়েক আমলার নাম আসলেও এগিয়ে বিএনপির সিনিয়র নেতারা। সেপ্টেম্বরের নিয়মিত অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন জানালেন আইনমন্ত্রী। দলের বৈঠকে এই সিদ্ধান্ত বললেন ফখরুল। সেমিকন্ডাক্টর হতে পারে দেশের বিনিয়োগের আরেক সম্ভাবনাময় খাত। ন্যাশনাল সিম্পোজিয়াম উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই শিল্পে বিশেষ প্রণোদনা ও কর ছাড় দেওয়ার আশ্বাস। সর্বস্তরে দলীয়করণ করছে সরকার, সিলেটের সমাবেশে জামায়াত আমিরের অভিযোগ। ইসি সংস্কারের দাবি এনসিপির। 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেল খেলাফত মজলিস। সরবরাহ সংকটে আজও পাম্পে পাম্পে ভোগান্তি। গ্যাসের চাপ কম থাকায় বিপাকে শিল্পাঞ্চল। গাজীপুরের অনেক কারখানায় 2 সপ্তাহ ধরে উৎপাদন বন্ধ। আবারও পুশিন আতঙ্ক। দেশের 3 সীমান্ত দিয়ে 22 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত বিজিবির। জেনজির টানা আন্দোলনে পদত্যাগে বাধ্য হলেন ভারতের শিক্ষামন্ত্রী। গণতন্ত্রের বিজয় বলছে ককরোচ পার্টি, সব দাবি মেনে নেয়, আন্দোলন প্রত্যাহারের ঘোষণা। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি উজ্জ্বল হাফিজ। প্রেসিডেন্ট পদের দৌড়ে 2-1 জন আমলার নাম আসলেও এগিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানিয়েছেন, দলের স্থায়ী কমিটির বৈঠকে এই প্রার্থীর নাম চূড়ান্ত হবে। আর আইনমন্ত্রী জানিয়েছেন, সেপ্টেম্বরে সংসদের নিয়মিত অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন হবে। বিশেষ অধিবেশনের পরিস্থিতি নেই। আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। জোর আলোচনা আর গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার বিদায়ের পর সাংবিধানিকভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব বর্তেছে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের ওপর। তবে পদত্যাগের খবর ছাপিয়ে সবার নজর এখন পরবর্তী রাষ্ট্রপতির দিকে। কে হচ্ছেন মহামান্য, কে যাচ্ছেন বঙ্গভবনে? রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সাধারণ মানুষের মুখে মুখে শুরু হয়েছে জোর আলোচনা। শাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে দেশের 23তম নতুন রাষ্ট্রপতির পদে বসতে পারেন এমন তালিকায় অবশ্য এগিয়ে আছেন বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা। দলের সিনিয়র সদস্যদের মধ্যে রাষ্ট্রপতি পদের জন্য আলোচনায় আছেন দলটির মহাসচিব ও দুঃসময়ের কাণ্ডারি খ্যাত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও আব্দুল মঈন খান। এ তালিকায় দলের বাইরে থেকেও বেশ কয়েকটি নাম আলোচনায় এসেছে, যাদের মধ্যে একজন আমলা, একজন সাবেক প্রধান বিচারপতি এবং একজন নারীর নামও শোনা যাচ্ছে। এমন বাস্তবতায় বগুড়ায় এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে। এটা তো বিএনপি সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপির ডিসিশন হবে, এরপরে জানতে পারবে। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। তবে আগের মতো বিএনপি পেশাজীবী বা আমলাদেরকে গুরুত্ব দেবেন নাকি রাজনীতিবিদরা এগিয়ে থাকবেন, এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন এটি একটি আলংকরিক পদ, তবে ব্যক্তি বাছাই করার সিদ্ধান্ত একান্তই বিএনপির। রাষ্ট্রপতির ক্ষমতাই বাকি টুর্নামেন্টাল। এটা তো বিএনপির দলের ভেতরে যদি এটা নিয়ে আলোচনা না হয় তাহলে তো আমরা কোনোদিন জানতে পারবো না। এটা কে হবে না হবে, এটা যেদিন হবে সেটাই জানা যাবে। বিএনপিকে রাষ্ট্রপতি পদের ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করা দরকার, কারণ রাষ্ট্রপতি পদে মনোনয়ন বিএনপির জন্য সবসময় সুখকর হয় নাই। বিএনপি দল থেকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার পরেও নির্বাচিত হয়ে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, দলের মিশনকে এগিয়ে নিয়ে যেতে জানে, যেমন বি চৌধুরী। আবার বিএনপি যখন দলের বাইরে থেকেও লোক নিয়েছে, যেমন অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, তিনিও আবার ক্ষমতায় যাওয়ার পরে তিনিও কিন্তু বিএনপির
যখন ক্রাইসিস তৈরি হয়েছে, বিএনপির মধ্যে যখন ন্যায় আচরণ করা দরকার ছিল, সেই ন্যায়সঙ্গত আচরণটার সার্ভিস দিতে পারেন নাই। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা আছে। এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে। বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি। রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ২৪শে জুলাই ছিল, ২৪শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ২৪শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। তবে এই নির্বাচনের আগে সংক্ষিপ্ত তালিকা থেকে কে বসবেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হচ্ছে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্প বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ খাত হতে পারে। এজন্য ট্যাক্স মওকুফ ও বিশেষ প্রণোদনা দেবে সরকার, এমন প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁওয়ে নব থিয়েটারের সেমিকন্ডাক্টর সামিটে প্রধানমন্ত্রী আশাবাদ জানিয়ে আরও বলেন, ২০৩০ সালের মধ্যে এই শিল্প থেকে রপ্তানি আয়ের লক্ষ্য অর্জনে সক্ষম হবে বাংলাদেশ। আব্দুল্লাহ আল মেহেদির প্রতিবেদনে বিস্তারিত। সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন ও প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততাকে সামনে রেখে শুরু হলো ন্যাশনাল সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স ও এআই রোবোটিক্স সামিট। সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ খাতের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাও পৌঁছে দেন তিনি। সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। ৩০ সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে। সরকার প্রধান জানান, পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্প বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ খাত হতে পারে। এই বাজারে প্রবেশের জন্য বাংলাদেশের সামনে যে অপার সম্ভাবনার সুযোগ রয়েছে, সেটি কাজে লাগাতে বিশেষ প্রণোদনা ও ট্যাক্স মওকুফের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি। বর্তমান সরকার কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। চ্যালেঞ্জের মধ্যেও দেশকে এগিয়ে নিতে যারা কাজ করবে, সরকার তাদের পাশে থাকবে বলেও অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। রাজধানীর নব থিয়েটারে 2 দিনব্যাপী এই সম্মেলনের আয়োজক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিফার। 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গিয়েছে। আব্দুল্লাহ আল মেহেদি, এখন, ঢাকা। জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস। শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলটির কেন্দ্রীয় মজলিসে সূরার 3য় সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে দলটির প্রচার সেল জানায়, এখন থেকে 11 দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে খেলাফত মজলিস বিরত থাকবে। তবে ভবিষ্যতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়োজন হলে বিষয়টি তারা বিবেচনা করবে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, 11 দলীয় ঐক্য ছিল মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এই ঐক্যর কার্যকারিতাও শেষ হয়ে যায়। সমাজের সর্বস্তরের সরকার দলীয়করণ করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটে জামায়াত নেতৃত্বাধীন জোটের সবশেষ বিভাগীয় সম্মেলনে আরও বলেন, গণভোটের রায় সহ জনগণের সব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনের আগে ইসি সংস্কার করা না হলে কমিশনকে পদত্যাগ করতে হবে। অনিল পালের ক্যামেরায় সিলেট থেকে বিস্তারিত সন্দীপন শুভর প্রতিবেদনে। শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জামায়াতের নেতৃত্বাধীন জোটের নেতাকর্মী ও সমর্থকদের ছিল ব্যাপক উপস্থিতি। সমাবেশে আগামী জাতীয় নির্বাচনের আগে ইসির প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত না হলে বর্তমান কমিশনের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচিত হওয়ার পরেও সংস্কার কি তারা ভুলে গিয়েছে। তারা এখন শুধু সংশোধন চিনে, আর কিছু চিনে না। এবং বিএনপি সমর্থিত কিছু দালাল বুদ্ধিজীবী তারাও প্রচার করছে দেশে সংশোধন প্রয়োজন, সংস্কার প্রয়োজন নেই। কিন্তু দেশের মানুষ
সংস্কারের জন্যই জীবন দিয়েছে। ইভেন এই বিএনপি গত 16 বছর ধরে সংস্কারের মূলা ঝুলিয়ে 31 দফার মূলা ঝুলিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। শনিবার বিকেলে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মঞ্চে ওঠেন। জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়েই রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে উল্লেখ করে জামায়াত আমির অভিযোগ করেন সমাজের সর্বস্তরে দলীয়করণ করছে সরকার। এ সময় প্রয়োজনে প্রাণের বিনিময়ে হলেও গণরায় বাস্তবায়নের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সারা বাংলাদেশ আমরা ঘুরেছি, মানুষের একই দাবি, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। দেশ থেকে ফ্যাসিবাদ, দেশ থেকে চাঁদাবাজ, দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান সহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। আর এই সমাবেশের মধ্য দিয়ে জুলাই স্মরণ সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আয়োজিত 11 দলীয় ঐক্যের বিভাগীয় পর্যায়ের সমাবেশের সমাপ্তি হলো। 11 দলীয় জোটের সবার পক্ষ থেকে সন্দীপন শুভ, এখন সিলেট। রাজধানীর বেশিরভাগ সিএনজি পাম্পে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। আর যেসব পাম্পে সরবরাহ ঠিক আছে সেখানেও গ্যাসের কম চাপের কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। এতে একদিকে যেমন ভোগান্তি বেড়েছে, অন্যদিকে গ্যাসের অপেক্ষায় দিনের বড় একটি সময় নষ্ট হওয়ায় কমে গেছে চালকদের আয়। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। রাজধানীর সিএনজি পাম্পগুলোতে গ্যাস সংকট কাটেনি। বেশিরভাগ পাম্পে ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড। আর যেসব পাম্পে গ্যাস পাওয়া যাচ্ছে সেখানেও কম প্রেসারের কারণে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি ও রাইড শেয়ারিং চালকরা। গ্যাসের অপেক্ষাতেই দিনের বড় একটি সময় চলে যাওয়ায় কমে গেছে তাদের আয়। মগবাজার, তেজগাঁ ও বাংলা মোটর এলাকার বিভিন্ন সিএনজি স্টেশনে দেখা যায় গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি। এক পাম্পে গ্যাস না পেয়ে অন্য পাম্পে ছুটছেন অনেক চালক। তবে সচল পাম্পগুলোতেও কম চাপের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস মিলছে না। গত এক সপ্তাহ থেকে কন্টিনিউ ভাবে চলতেছে, কিন্তু আমরা তো নিরুপায়, পারতেছি না গাড়ি চালা, বাদ দিতে পারতেছি না কিছু করতে। মালিকে খাতালে গাড়ি যখন গ্যারেজতে বাড়িলে জমা দিতে আমরা রাস্তায় কি করি এটা মালিক জানার বিষয় না, জানার বিষয়ে শুধু টাকা দাও। চালকদের অভিযোগ, গ্যাস নিতে গিয়ে দিনের একটি বড় সময় নষ্ট হচ্ছে, ফলে কমে যাচ্ছে ট্রিপের সংখ্যা, কমছে আয়। সকালে এক পাম্পে ঢুকছি 25 টাকার গাড়ি ঢুকছে, তারপরে এক পাম্পে ঢুকছে 30 টাকার গাড়ি ঢুকছে। সিরিয়ালে কমপক্ষে 1 ঘন্টা করে 2 ঘন্টা গেছে, এখানে আছে 12:30 নেই এখন, তাহলে আমি ভাড়াটাই মারবো কই? 4 ঘন্টা যদি পাম্পে যায় তাহলে আপনার আর 4 ঘন্টাতে কই মাহাজনের যে জমা ইনকাম শেষ 100 টাকা 300 টাকা বা 400 টাকা এরকম থাকে বার্থডে। সরবরাহ সংকটে আয় কমেছে পাম্প মালিকদেরও। গ্যাসের অবস্থা খুবই খারাপ, লাইনে গ্যাস নাই, আপনার গাড়ির চাপ অতিরিক্ত, সারাদিন ইঞ্জিন চলতেছে তো যা বেচা কিনে হয় তাতে কারেন্ট বিলে টাকা হয় না। এই 3 ঘন্টা বন্ধ করার পর চালু করি 1 ঘন্টা চালাইলে আবার গ্যাস থাকে না। সংশ্লিষ্টরা বলছেন কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাবেই গ্যাসের এই সংকট। শাহরিয়ার জামান পুলক, এখন ঢাকা। গ্যাস সংকটে থমকে গেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গাজীপুরের উৎপাদন ব্যবস্থা। টানা 1 থেকে 2 সপ্তাহ ধরে অনেক কারখানায় উৎপাদন বন্ধ বা সীমিত হয়ে পড়েছে। এর প্রভাব শুধু রপ্তানিমুখী শিল্পে নয়, পড়েছে ওষুধ শিল্পেও। 15 দিন যাবৎ কার্যক্রম বন্ধ রয়েছে জীবন রক্ষাকারী ওষুধ প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেড। ইফতেখার রায়হানের প্রতিবেদনে বিস্তারিত। গ্যাস না থাকায় বন্ধ বয়লার, তাই চলছে না উৎপাদন। গাজীপুরের গণস্বাস্থ্য বেসিক কেমিক্যালস লিমিটেডে টানা 15 দিন ধরে বন্ধ রয়েছে উৎপাদন কার্যক্রম। প্রতিদিন যেখানে প্রায় 4 টন কাঁচামাল উৎপাদনের সক্ষমতা রয়েছে, সেখানে গত 15 দিনে প্রায় 55 টন প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিনই লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। শুধু আর্থিক ক্ষতি নয়, প্যারাসিটামলের কাঁচামাল উৎপাদন ব্যাহত হওয়ায় ভবিষ্যতে ওষুধ সরবরাহ ব্যবস্থায়ও প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সংকট নিরসনে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলেও কার্যকর কোনো সমাধান মেলেনি বলে দাবি প্রতিষ্ঠানের। বয়লার যদি না চলে তাহলে স্টিম জেনারেট করতে পারি না, চিলার চালাতে পারি না, পুরা ম্যানুফ্যাকচারিং চেনটাই বন্ধ হয়ে যায় গ্যাসের কারণে। ফ্যাক্টরির যতগুলো প্রসেস ইকুইপমেন্ট আছে কোনোটাই চলে না, যার কারণে উৎপাদন একেবারেই শূন্য কোঠায় চলে আসছে। একই চিত্র গাজীপুরের অন্যান্য শিল্প কারখানায়। কোথাও 1 সপ্তাহ, কোথাও 2 সপ্তাহ ধরে গ্যাসের স্বল্প চাপে উৎপাদন বন্ধ বা সীমিত হয়ে পড়েছে। অনেক কারখানায় অধিকাংশ মেশিনই চালানো যাচ্ছে না, ফলে সময় মতো রপ্তানি আদেশ বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে। অনেকদিন যাবতই ক্রাইসিস, গত 3-4 দিন যাবত খুব বেশি। আমার প্রোডাকশন হওয়ার কথা 20-25 টন, সেইখানে প্রোডাকশন আমি অর্ধেকও করতে পারি না। কখনো কখনো 1 মেশিন চালাই, 2 মেশিন চালাই, একটা বন্ধ রেখে আরেকটা চালাইতে হচ্ছে। গ্যাসের প্রয়োজন হয়েছে 10 PSI, সেখানে আপনার গ্যাস পাইছে প্রতিদিন 1 PSI 2 PSI, রাত্রে একটু বাড়ে। শিল্প মালিকরা বলছেন, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে লোকসান আরও বাড়বে। দেশের শিল্প উৎপাদন ও রপ্তানি খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। আমাদের ডাইং প্রোডাকশন 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন গ্যাসের প্রেশার থাকতে হবে, আদারওয়াইজ আমাদের গ্যাসের এই প্রেশারের কারণে ফেরবিসের সমস্যা হয়, সেটা সমস্যা নানাবিধ সমস্যা হয়। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, আরএলএনজি সরবরাহ কমে যাওয়ায় তাদের আওতাধীন এলাকায় গ্যাসের স্বল্পচাপ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। এখন সন্ধ্যায় নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতি পর ফিরে এলাম। দেখছেন এখন সন্ধ্যা। রাজধানীর কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বাবুকে হত্যার পেছনে কাজ করেছে পেশাদার ভাড়াটে খুনিদের দল, এমনটাই জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষই নির্মম এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনায় কাফরুল থানায় মামলা করেছেন নিহতের ভাই, আর 5 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিসিটিভি ফুটেজে দেখা যায় শুক্রবার রাত 11টার পর মিরপুরের কাফরুলে শেরে বাংলা প্রাথমিক স্কুলের পাশের গলিতে কয়েক রাউন্ড গুলি করে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। গুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী, আহত হন আরও 2 জন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্রসহ 1 জনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে আরও 4 জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। স্থানীয়রা বলছেন, সন্ত্রাসীদের টার্গেট ছিলেন কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর বাবু। রাজনৈতিক প্রতিপক্ষই এ হত্যাকাণ্ডের নেপথ্যে বলে অভিযোগ তাদের। হত্যা মিশনে 3 জন অংশ নেন বলে জানান হাফিজুর বাবু। স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিরোধের জেরেই এমন ঘটনা বলে দাবি তার। ঘটনার পর হাফিজুর বাবুর প্রতিপক্ষের রাজনীতি করা আবির নামের ছাত্রদল কর্মীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে থানা হেফাজতে দেন স্থানীয়রা। তবে পরিবারের দাবি, এই ঘটনার সাথে জড়িত নয় আবির। আমার ছোট ভাইকে উদ্দেশ্য মনোনীত করে সকালবেলা হাফিজুল বাবু তার লোকজন দিয়ে বাসা থেকে ঢাকায় এনে নির্মমভাবে তাকে বেধড়ক মার দিয়ে হাত পাও ভেঙে তারা থানায় দিয়ে গেছে। বাসার সামনে মায়ের সামনে ছেলেরে মারছে। আমার মহাদের রোগী, আমার অসুস্থ হয়ে গেছে স্যার, আমি এটার বিচার চাই স্যার। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে মাঠে নেমেছিল পেশাদার ভাড়াটে সন্ত্রাসীরা। মারা গেছে ইউসুফ, ওনার বড় ভাই বাদী হয়ে মামলা করেছে। উনি ওনাদের যেই অভিযোগ যেটা দিচ্ছে ওই অনুসারে আমরা মামলাটা নিয়েছি। ওই অনুসারে আমাদের অভিযান চলমান আছে। আমাদের অবজারভেশনে মনে হলো যে যারা গতকালকের ঘটনা ঘটাইছে তারা পেশাদার। রাজধানীর ভেতর এমন ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আত্তজ রহমান দিব্য, এখন, ঢাকা। দেশের 3 সীমান্ত দিয়ে 22 জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে। শনিবার ভোরে দিনাজপুরের বিরামপুরের ভাইগড় সীমান্ত দিয়ে 9 নারীকে পুষিনের চেষ্টা চালায় বিএসএফ। যদিও বিজিবি, আনসার ও স্থানীয়রা মিলে এ চেষ্টা প্রতিহত করে। পরে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেয়। ঠেলে পাঠানোর চেষ্টার পর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। পুশিন ঠেকাতে বিজিবির সাথে যোগ দিয়েছে স্থানীয়রাও। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। শনিবার ভোরে উপজেলার সীমান্ত
সামন্তা সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। স্থানীয়রা জানায় ভোরে সীমান্ত এলাকায় কয়েকজনের উপস্থিতি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। বর্তমানে তারা শূন্য রেখায় ভারতীয় সীমানায় অবস্থান করছে। অন্যদিকে ফেনীতে পরশুরাম সীমান্তেও 7 জনকে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। দেশে গত 24 ঘন্টায় শনিবার সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 691 জন আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়, তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এছাড়া 24 ঘন্টায় 78 শিশু হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা 613 জন। এই সময়ে 581 জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 479 জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 15 মার্চ থেকে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,22,763 জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 15,272 জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 1,05,298 জন রোগী, যাদের মধ্যে 1,01,535 জন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরে একীভূত করার পরিকল্পনার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বিকেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও ভাতা দেওয়ার জন্য অধিদপ্তর গঠন করা হয়েছে। তাই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে অনুদান দেওয়ার প্রয়োজন নেই। আগামী 15ই আগস্ট শনিবার আমরা জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি প্রদান স্মরণ সভা ও আগামীর বাংলাদেশ গড়ার ভাবনা শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা চিন্তা করছি যে জুলাই ফাউন্ডেশনের যে অভিজ্ঞতাটা তারা অর্জন করেছে সেটিকে আমাদের এই অধিদপ্তরের সাথে একীভূত করে আমরা একটা গ্রেটার সার্ভিস দিতে পারি কিনা সেটিকে বাস্তবায়ন করার জন্য আলাপ আলোচনা চলছে। বিনিয়োগ করে এই আয় হওয়ায় সাগরের জাহাজ ব্যবসায় আগ্রহ বাড়ছে বড় শিল্প গ্রুপের। নিজস্ব শিল্প প্রতিষ্ঠানের পণ্য পরিবহনের পাশাপাশি জাহাজ ভাড়া দিয়ে ভালো আয় হওয়ায় বড় করছে অনেক প্রতিষ্ঠান। যদিও নানা কারণে গেল 2 বছরে বিনিয়োগে কিছুটা ভাটা পড়েছে। দেশীয় পতাকার জাহাজ বাড়াতে স্বল্প সুদে ঋণ ও প্রণোদনা চান ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। যে কোনো শিল্পে বিনিয়োগ করলে পুঁজি তুলে আনা বা রিটার্ন পেতে সময় লাগে, তবে জাহাজ পরিচালনার ব্যবসা এদিক থেকে ভিন্ন। বর্তমানে এ খাতের পরিধি শুধু বাড়ছে না, মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর সমুদ্র পথে পণ্য পরিবহনের চ্যালেঞ্জের সাথে বেড়েছে আয়ও। যদিও রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার কারণে গেল 2 বছরে এ খাতে বিনিয়োগ কমেছে। 2024-এর জুনে দেশীয় পতাকাবাহী জাহাজ শতকের মাইলফলক অতিক্রমের পর 2 বছরে যুক্ত হয়েছে মাত্র 11টি জাহাজ। বিশ্বের বন্দরে বন্দরে লাল সবুজের পতাকা উড়াচ্ছে বর্তমানে 108টি জাহাজ। নিবন্ধনের অপেক্ষায় আছে আরও কয়েকটি। গোটা বিশ্বজুড়ে যে একটা জিওপলিটিক্যাল একটা আনসার্টেনিটি বা ভোলেটিলিটি যেটাই বলেন না কেন, সেটার কারণে একটা ট্রেড এবং এই যে শিপিংয়ে একটা ডেফিনেটলি একটা আনসার্টেনিটি তৈরি হয়েছে। সেই কারণে আসলে সবাই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হয়তো একটু ওয়েট অ্যান্ড সি এই পলিসিতে যাওয়ার কারণে হয়তো খুব বেশি এরকম আশানুরূপ হচ্ছে না। একসময় বাংলাদেশ শিপিং কর্পোরেশন সর্বোচ্চ 34টি সমুদ্রগামী জাহাজের মালিক থাকলেও বর্তমানে বেসরকারি খাতই এ ব্যবসায় নেতৃত্ব দিচ্ছে। 2019 সালে সরকার জাহাজ কেনায় শুল্ক করে ব্যাপক ছাড় দেওয়ার পর বাড়তে থাকে দেশীয় পতাকাবাহী জাহাজ। গত 7 বছরে বিএসসি সহ বিভিন্ন শিল্প গ্রুপ জাহাজ কিনেছে প্রায় 90টি। 2020 ও 2022 সালে জাহাজ কেনা হয়েছে রেকর্ড 15টি করে। সর্বশেষ গত 6 মাসে দেশীয় পতাকায় জাহাজ যুক্ত হয়েছে 7টি।
27টি জাহাজ নিয়ে সমুদ্রগামী জাহাজের মালিকানায় বর্তমানে যৌথভাবে শীর্ষে আছে KSRM গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং ও মেঘনা গ্রুপ। 11টি জাহাজ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আকিজ গ্রুপ, 8টি জাহাজ নিয়ে HR শিপিং তৃতীয় ও 7টি জাহাজ নিয়ে যৌথভাবে চতুর্থ অবস্থানে আছে BSC ও ভ্যানগার্ড। যদিও সার্ভেয়ারের উচ্চ সুপারভিশন ফি ও বাংলাদেশি নাবিকদের ভিসা প্রাপ্তিতে জটিলতা দেশীয় পতাকায় জাহাজ ক্রয় ও পরিচালনায় অন্যতম বাধা বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমরা যেটা চ্যালেঞ্জিং এখন করতেছি, বিভিন্ন দেশে আমাদের ভিসা সমস্যার কারণে আমাদের এখন অনেক জায়গায় ট্রেড করতে আমাদের সমস্যা হচ্ছে। তো যার ফলে আমরা সরকারের কাছে, যদি আইনগতভাবে এটা লেখা ছিল কিন্তু এটা কোনো ক্লিয়ার কোনো ইন্ডিকেশন ছিল না যে কত পার্সেন্ট কীভাবে নেওয়া হবে। আমরা মাঝে মধ্যে কোনো ক্রাইসিস করে নিতে গেলেও এটা আমাদের সরকারের কাছে অনেক টাইম কনজিউমিং। শতক ছড়ালেও অভ্যন্তরীণ চাহিদা পূরণে দেশীয় জাহাজ এখনও পর্যাপ্ত নয়। ফলে প্রতি বছর জাহাজ ভাড়া বাবদ 10 থেকে 12 বিলিয়ন ডলার চলে যাচ্ছে দেশের বাইরে। দেশি পতাকায় জাহাজ ক্রয়ে উৎসাহী করতে স্বল্প সুদে ঋণ ও প্রণোদনা দেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আপনি যদি ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করেন, আপনি যদি হায়ার অ্যামাউন্ট অফ গ্রসটন ক্যারি করেন, সেই গ্রসটন অনুযায়ী একটা প্রণোদনা দিতে হবে। আপনি যদি এখানে বাংলাদেশি সিফার এমপ্লয় করেন, সেখানে একটা প্রণোদনা দিতে হবে, বার্থিং ফ্যাসিলিটি দিতে হবে। গ্লোবালি সবাই দিচ্ছে, এবং এটা না দিলে আপনি ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ না করলে আপনি কোনোদিন বিজনেসকে আপনি এক্সপান্ড করতে পারবেন। এদেরকে এনকারেজ করতে হবে, গভর্নমেন্টকে সফট লোন দিতে হবে। একটা লোন ধরেন আপনি 15 বা 20 বছরের জন্য আপনি দিলেন, 3% ইন্টারেস্টে দেন, ব্যবসায়ীরা সবাই এটা অ্যাভেল করবে। সমুদ্রগামী জাহাজ ব্যবসায় মোট বিনিয়োগ প্রায় 17,000 কোটি টাকা। যদিও আইন কানুনে শিথিলতা ও কর দিতে না হওয়ায় পানামা ও বারমুডা সহ অন্যান্য দেশের পতাকায় আছে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্তত 30 থেকে 35টি জাহাজ। হাজরা শিউলি, এখন, চট্টগ্রাম। সময় হলো আরেকটি বিরতির। ফিরছে একটু পর। বিরতির পর আপনারা দেখছেন এখন সন্ধ্যা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে দীর্ঘমেয়াদে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার করাটাই বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে AI নিয়ে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। I am already have a process that the artificial intelligence is working in most mass communication system, information system, digital platform. That is a very important component it became. So to understand it and to make friendship with artificial intelligence and to keep it long, that is a really challenge for us. ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও বান্দরবানে রয়ে গেছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার বেশিরভাগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও সৃষ্টি হয়েছে বড় গর্ত, কোথাও ধসে গেছে পুরো সড়ক। চরম দুর্ভোগে দুর্গম এলাকার বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারে প্রয়োজন শত কোটি টাকার বেশি। বিস্তারিত প্রতিবেদনে। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বান্দরবানের সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। জেলার বিভিন্ন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক কোথাও ভেঙে গেছে, আবার কোথাও ধসে গেছে বড় অংশ। সড়কের নিচে মাটি সরে তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সড়কগুলো। সংশ্লিষ্ট বিভাগগুলোর তথ্য মতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের 25 কিলোমিটার সড়কে প্রায় 21 কোটি টাকা, সড়ক ও জনপথ বিভাগের 65 কিলোমিটার সড়কে প্রায় 72 কোটি টাকা এবং LGEDর 90 কিলোমিটার সড়কে প্রায় 40 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য সেতু ও কালভার্ট। বান্দরবান জাতীয় সড়ক অনেক রাস্তাঘাট অনেক নষ্ট হয়ে গেছে। 8-9 দিন পর্যন্ত যখন বৃষ্টি হচ্ছে তখন রাস্তা ভেঙে গেছে, আমাদের যাতায়াত করতে কষ্ট হয়। যে কোনো একটা মোটরসাইকেল আসলে ক্রসিং করতে আমাদের সমস্যা হয়। এখানে সামান্য একটা দুইটা টমটম সাইড দিতেও পারে না, জায়গা নাই। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর তালিকা করা হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রাক্কলন
রেডি হলে পরে আমরা ঢাকায় বরাদ্দের জন্য পাঠাবো। বরাদ্দ পেলে তারপর আমরা মেনটেন্যান্সের কাজ শুরু করব। 51টি রাস্তায় বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে কালভার্ট, রিটেনিং ওয়াল এবং প্রোটেক্টিভ অনেকগুলো ছিল। সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে যে ভূমিধস হয়ে রাস্তার উপর চলে আসছে, যার ফলে যান চলাচলের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। আমাদের এই স্বল্প মেয়াদে আমাদের যে সড়কের নেটওয়ার্কের ক্ষয়ক্ষতি হয়েছে, গতকাল পর্যন্ত আমরা যে অ্যাসেসমেন্টটি পেয়েছি, সেই অ্যাসেসমেন্টটি হচ্ছে স্বল্প মেয়াদে আমাদের প্রায় এইটা মেরামতের জন্য আমাদের 14 কোটি টাকা প্রয়োজন। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বান্দরবানের আওতাধীন আঞ্চলিক ও অভ্যন্তরীণ সড়ক পুনর্নির্মাণ ও সংস্কারে অন্তত 133 কোটি টাকার প্রয়োজন। দ্রুত বরাদ্দ ও সংস্কার শুরু না হলে দুর্গম এলাকার মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কা রয়েছে। এখন বান্দরবান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর এবার চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। অবিলম্বে আন্দোলনকারীদের যন্তর মন্তর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সিজিপির মুখপাত্র। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। এর আগে ককরোচ জনতা পার্টি ও সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিকে শিক্ষামন্ত্রীর এই পদত্যাগকে ছাত্রশক্তির বিজয় হিসেবে দেখছে ককরোচ জনতা পার্টি। উচ্ছ্বসিত বিরোধী শিবিরের নেতারাও। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। উচ্ছ্বাসে ফেটে পড়ছে দিল্লির যন্তর মন্তর চত্বর। ককরোচ জনতা পার্টির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। গেল 6 জুন থেকে যে দাবি নিয়ে দিল্লিতে আন্দোলন শুরু করেছিল সিজেপি, প্রায় 1 মাস পর অর্জিত হলো কাঙ্ক্ষিত লক্ষ্য। ছাত্রদের দাবির মুখে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এখানেই শেষ নয়, অবিলম্বে আন্দোলন প্রত্যাহারেরও ঘোষণা দিয়েছে সিজেপি। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসেন ককরোচ জনতা পার্টির নেতারা। সেখান থেকে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সিজেপির মুখপাত্র। পাশাপাশি অবিলম্বে আন্দোলনকারীদের যন্তর মন্তর থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সিজেপি। The Cockroach Janata Party declares that we withdraw the agitation. এর আগে গতকালের বৈঠকে আন্দোলনকারীদের দুটি প্রধান দাবিতে নীতিগতভাবে সম্মতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এর মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন ধর্মেন্দ্র। ধারণা করা হচ্ছে মূল 3 দাবির সবগুলোই পূরণ হচ্ছে এমন নিশ্চয়তার পরেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা এসেছে। এর আগে স্থানীয় সময় দুপুরে এক এক্স বার্তায় পদত্যাগের ঘোষণা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা পাঠিয়ে সামাজিক মাধ্যম এক্স পোস্টে লিখেছেন, প্রথম দিন থেকেই এই আন্দোলনের দায় নিয়েছেন তিনি। আরও জানান, যন্তর মন্তরের আন্দোলন রাষ্ট্রবিরোধী কোনো শক্তি যেন কাজে লাগাতে না পারে সেই কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষামন্ত্রীর এই পদত্যাগকে ছাত্রশক্তির বিজয় হিসেবে আখ্যা দিয়েছে আন্দোলনের হোতা ককরোচ জনতা পার্টি। পার্টির প্রতিষ্ঠাতা অভিষেক দীপকে বলেছেন, ধর্মেন্দ্রর পদত্যাগের মধ্য দিয়ে বড় ধাক্কা খেল স্বৈরাচারী সরকার। धर्मेंद्र प्रधान का इस्तीफा तो हो गया, लेकिन जिन बच्चों ने सुसाइड करी है उनके परिवार को 1 करोड़ का मुआवजा और मिलना चाहिए ना मिलना चाहिए। সিজেপির এই বিজয়ে উচ্ছ্বসিত কংগ্রেসের রাহুল গান্ধীও। দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্ব রাখবে বলে আশা তার। And I want to congratulate every single student, every single youngster who came out on the streets and fought for democracy. আর এই সাফল্যকে গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছেন আম জনতা পার্টির অরবিন্দ কেজরিওয়াল। जेनजी को बहुत बधाई, बहुत खुशी की बात है आप लोगों का संघर्ष रंग लाया। धर्मेंद्र प्रधान को अल्टीमेटली इस्तीफा देना पड़ा। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর উচ্ছ্বাস করেছেন বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায় বিক্ষোভরত শিক্ষার্থীরা। হাওড়া ময়দানে এই খুশিতে পথচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন মন্ত্রী নিয়োগ পদ্ধতি নিয়ে শুরু হয়েছে আলোচনা। কয়েকটি সূত্র বলছে, নতুন কাউকে নিয়োগ না দিয়ে অন্য কাউকে অতিরিক্ত দায়িত্ব দিতে পারে ভারত সরকার। বড় ধরনের রদবদল শুরু হয়েছে প্রধান সরকারি পরীক্ষা পরিচালনকারী সংস্থা এনটিএতেও। এদিকে ছাত্রদের এই আন্দোলনে ভিনদেশি কোনো শক্তি মদত দিয়েছে কিনা এ নিয়েও আছে গুঞ্জন। সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদন। অবশেষে ছাত্র শক্তির কাছে হার মানলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। দল ও দেশের স্বার্থ বিবেচনায় রেখে পদত্যাগ করছেন, দায়িত্ব ছেড়ে দিয়েই এমনটা জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।
এখন নতুন শিক্ষামন্ত্রী কে হবেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। কয়েকটি সূত্র বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের জন্য নতুন কোনো মন্ত্রীকে নিয়োগ দেবেন বা অন্য কোনো মন্ত্রীকে অতিরিক্ত দায়িত্ব দিতে পারেন। তবে এখানে নতুন কাউকে নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম। অতীতে ভারতের মন্ত্রীদের পদত্যাগের পর সাধারণত দপ্তরে নতুন মুখ আসত, বদল হতো নীতির অথবা মন্ত্রিসভার। এর আগে 1981 সালে গোয়ার তৎকালীন শিক্ষামন্ত্রী ফ্রান্সিস সার্ডিন্ডা পরীক্ষায় নম্বর কারচুপির কেলেঙ্কারির জেরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এদিকে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলনে বিদেশি মদত বা অর্থায়নের অভিযোগ তুলেছিল শাসক দলের কয়েকজন নেতারা। যদিও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য বা প্রমাণ নেই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। নিচে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন সন্ধ্যা। অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজকে সামনে রেখে ফিটনেস ক্যাম্প শুরু করেছে টাইগাররা। টেস্ট দলের একাংশের সাথে যোগ দিয়েছে এইচপি ইউনিটও। চোট কাটিয়ে উঠতে মরিয়া মুস্তাফিজ শরীফুলরা। বিস্তারিত মাহফুজ আহমেদের প্রতিবেদনে। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ায় ক্রিকেটের রাজকীয় ফরম্যাটের চ্যালেঞ্জ নিতে যাচ্ছে বাংলাদেশ। মাইটি অজিদের বিপক্ষে তাদের ডেরায় ভালো করতে মরিয়া টাইগাররা। জিম্বাবুয়ে সিরিজের হোঁচট থেকে শিক্ষা নিতে ব্যস্ততাই নাজমুল হোসেন শান্তর দল। শনিবার ভোর থেকেই টেস্ট দলের অধিকাংশ ক্রিকেটারই হাজির হন শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে। শুরুতেই ড্রিল রানিং এর পরে চলে পুরোদমে ফিটনেস টেস্ট। শান্ত, তাইজুল, মমিনুল, জয়দের সাথে দেখা যায় খালেদ নাইমদেরও। এইচপির মেন্টর হিসাবে নতুন দায়িত্ব নিয়ে জাওয়াত আবরারদের দেখভাল করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অত্যাধুনিক প্রযুক্তিতে খেলোয়াড়দের গতিবিধি শনাক্ত করতে ব্যস্ত ছিলেন ট্রেইনাররা। অজিদের মাটি পেসারদের জন্য স্বর্গ সমতুল্য। তবে দারুণ ছন্দে থাকা টাইগারদের পেস লাইন আপে হঠাৎই দেখা দিয়েছে দুশ্চিন্তার ছায়া। ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়েছেন গতি তারকা নাহিদ রানা। তবে থেমে নেই মুস্তাফিজ শরীফুলরা। দৌড় ব্যায়াম করে যত দ্রুত সম্ভব নিজেদের প্রস্তুত করতে পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তারা। ইনজুরি থেকে ফিরতে মরিয়া হয়ে আছেন লিটন কুমার দাস ও আরেক পেসার তানজিম হাসান সাকিবও। রোববার ঘোষণা করা হতে পারে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের টেস্ট দল। 30 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা। মাহফুজ আহমেদ, এখন, ঢাকা। এদিকে এক বিবৃতিতে ক্রিকেটারদের চোটের সবশেষ অবস্থা জানিয়েছে বিসিবি। বাম পাশের পেশিতে গ্রেড 2 সাইড স্ট্রেইনের কারণে প্রায় 8 সপ্তাহের জন্য ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। তাই আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে দেখা যাবে না তাকে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে দ্রুত সেরে উঠছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। কাফ ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন লিটন কুমার দাস। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে অজিদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শরীফুল ও লিটনকে দেখা যেতে পারে। হাড়ের চোট পুরোপুরি সেরে উঠলে বছরের শেষ দিকে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তানজিম হাসান সাকিবের। এছাড়া মুস্তাফিজুর রহমান ও হ্যামস্ট্রিং ও কাফ ইনজুরি থেকে সেরে ওঠার পথে। সুস্থ হওয়ার অগ্রগতি বজায় থাকলে আগামী 18 আগস্টের পর দলে খেলার জন্য বিবেচনায় থাকবেন তিনি। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon।